স্যার শোনা যাচ্ছে না কেন? বলি না, কিছু তো বলি নাই। আচ্ছা স্যার। তুই আব্বা, হ্যাঁ বাবা, ড্যাডি, কি ড্যাডি, কিছু বলবো না? গুড মর্নিং। হুম, আগেই করছো তো। প্রথমত, মার্কেট প্লেসের ক্লায়েন্টের বাইরে নেওয়ার উপায় হচ্ছে যে অ্যাট ফার্স্ট যে কাজটা, মানে সহজভাবে, সেটা হচ্ছে সাপোজ আপনার কাছে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করছে অথবা লোগোর কাজ করছে, ঠিক আছে? প্রাথমিক কাজটা এরকমই হয়, মানে সোশ্যাল মিডিয়া ব্যানার করছে, কিন্তু সোশ্যাল মিডিয়া ব্যানার করছে, অনেক ইনফরমেশন দেয় নাই। লাইক সোশ্যাল মিডিয়া ইনফরমেশন, সরি, সোশ্যাল মিডিয়া ব্যানার করলে আপনারা ক্লায়েন্টের সোশ্যাল মিডিয়াতে লিঙ্ক সেটা পেয়ে যাবেন, আর সেটা পেলেই ক্লায়েন্টকে হচ্ছে সহজে হাতে পেয়ে গেলেন। এটা একটা ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে, সাপোজ লোগো তৈরি করলো ক্লায়েন্টের লোগো তৈরি করার পর, লোগোর পরে কি লাগে বলেন তো? লোগোর পরে কি লাগে? স্যার বিজনেস কার্ড হতে পারে। তারপর তারপর লেটার হেড। হ্যাঁ, ক্লায়েন্টের হচ্ছে লোগোর পরে অফার করতে পারেন বিজনেস কার্ড না, অফার করবেন হচ্ছে কঠিন কাজটা, ঠিক আছে? ফ্লায়ার ডিজাইন। তোমার বিজনেস তো কি বলে, ম্যান টু ম্যান, মানে ডোর টু ডোর মার্কেটিং করার জন্য তোমার ফ্লায়ার ডিজাইন প্রয়োজন। তো তুমি চাইলে সেটা করতে পারো, এবং আমি সেটা করতে পারি। হ্যাঁ, তুমি শুধু সেটা না, শুধু ফ্লায়ার না, আমি ব্রোশিওর করতে পারি। আমার বিজনেস কার্ড, তারপরে হচ্ছে লেটার হেড, ইনভিটেশন কার্ড, এইসব টাইপের আমার কি বলে টিম আছে। হ্যাঁ, আই হ্যাভ এ আই হ্যাভ 8 মেম্বার্স অফ মাই টিম। একটা চাপা মেরে দিলাম, সে কি দেখবে? জীবনও দেখবে না। জাস্ট কথাটা এমনভাবে বলতে হবে যেন বিশ্বাস করার মতো হয়, এরকম কনফিডেন্সের সহিত মিথ্যা কথা বলতে হবে। এটাই হচ্ছে মার্কেটিং, বুঝছেন? তো তারপরে হচ্ছে
এইভাবে চাইতে পারেন। যারা ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করবে বা ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়েই কাজ করতেছে বা করবে, তাদেরকেও বলতেছি ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করলো, কাজ করার পর এটা মাথায় রাখতে হবে, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করতে যে ক্লায়েন্ট আসছে তার অবশ্যই একটা ওয়েবসাইট আছে, তার অবশ্যই একটা লোগো থাকতে পারে, কিন্তু তার সাথে ডিসকাস করতে হবে তোমার ওয়েবসাইটটা কি বা তোমার ওয়েবসাইট অ্যাড্রেস কি আমাকে একটু দেওয়া যায়, আমি কি দেখতে পারি কি না, তাদের খাজুরি আলাপ করতে হবে। মানে কি বলে, গসিপ গসিপ করতে হবে, শুধু শুধু কথা বলতে হবে। তারপর সে সাপোজ ওয়েবসাইটের লিঙ্ক দিল বা ওয়েবসাইট লিঙ্ক দিলে তারপর তার কাছে চাইতে হবে, তোমার তো সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করা অবশ্যই জরুরি, যেহেতু তুমি এই টাইপের কাজ করো। তখন সে বলবে হ্যাঁ আমার তো সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছেই, তো দাও সেটা দাও, বা ওইটাও দাও, ওইটাও আমি দেখতে চাই। এইভাবে তার কাছে চায় নিতে হবে। অনেক ক্লায়েন্ট আছে যাই যে পড়ে শেয়ার করে না, আবার অনেক ক্লায়েন্ট আছে শেয়ার করে। তো দেখা গেলো সে তার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক শেয়ার করলো, হোক টুইটার হোক লিঙ্কডইন, তো তার লেগে কী পেলেন আপনি, তার কন্ট্যাক্ট পেয়ে গেলেন, হ্যাঁ তার সাথে কন্ট্যাক্ট করার রাস্তা পেয়ে গেলেন পার্সোনালি। এইভাবে ক্লায়েন্ট বাইরে আসে। তারপরে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ক্লায়েন্টের কাছে আপনি কিছু বললেন না, কোনো কিছুই চাইলেন না, ঠিক আছে ওয়েল, মানে আপনার মার্কেটিং করার কোনো অভ্যাস নাই, তাহলে আপনি ক্লায়েন্ট কীভাবে নিতে পারেন, সেটা হচ্ছে নোটপ্যাডের মাধ্যমে নিতে পারেন। নোটপ্যাডে কিছু কথা লিখলেন, কথা লিখলেন বলতে কাজের কথা লিখলেন আগে, লাইক কালার কোড লিখলেন, কী ফন্ট ইউজ করছেন সেটা লিখলেন, কীভাবে কাজটা করলেন, মানে কী থিম নিয়ে করলেন কাজটা সেটা লিখলেন, তারপরে কোন সফটওয়্যার ইউজ করলেন এইসব লিখলেন। তারপরে তারা লিখলেন যে তুমি কী বলে, তার কাছে লিখলেন যে এই কাজের মানে তুমি যদি আমার কাজটা বেশি মানে মোটামুটি খুশি হও বা স্যাটিসফাই হও, তাহলে হচ্ছে আমি আশা করছি তুমি ভালো রেটিং দিবা বা ভালো একটা কমেন্ট করবা, হ্যাঁ যেটা আমার প্রোফাইলের জন্য ফিউচারে খুব ভালো হবে। কারণ তোমার একটা 5 স্টার বা 5 স্টার কমেন্ট রেটিং আর হচ্ছে গুড কমেন্ট, দুটো হচ্ছে আমার ফিউচার, মানে ফিউচারে হচ্ছে আমার প্রোফাইল ডেভেলপ করতে খুব হেল্প করবে। এই টাইপের কথা লিখবেন। লেখার পর হচ্ছে সব শেষে একদম নিচে গিয়ে নোট, ঠিক আছে, নোট লেখা লিখবেন যে ওই যে তার কাছে যে বিষয়গুলি চাবেন, আর না হয় ওই নোটের মধ্যেই হচ্ছে থ্যাঙ্কিং ইউ বা থ্যাংক ইউ ভেরি মাচ বা থ্যাঙ্কস, যেভাবে লিখেন থ্যাঙ্কস এ মিলিয়ন, যেভাবে লিখেন মানে যতটুকু আপনি খুশি হন সেই খুশির উপরেই তো থ্যাংক ইউ আসবে। কারণ থ্যাংক ইউ ধরন অনুযায়ী থ্যাংক ইউ দিবেন। দেওয়ার পর হচ্ছে আপনি ওখানে আপনার ইউজার নেম লিখলেন অথবা আপনার নাম লিখলেন, আপনার ব্র্যান্ড নেমের মানে সোশ্যাল মিডিয়া লিঙ্কটা যেভাবে লিখতে হয়, লাইক অমুক, পিকজিমপাত, পিকজাপাত, এভাবে লিখে দিলেন বা পাশ দিয়ে লিখে দিলেন ফেসবুক বা এফবি, এইভাবে শর্ট ওয়েতে লিখে দিবেন, তাহলে ক্লায়েন্ট আপনারা খুঁজে পেল। আর যখন ইউজার নেম থাকে হচ্ছে ব্র্যান্ড নেম বা ইউজার নেম দিয়েও আবার অনেক ক্লেভার ক্লায়েন্ট আছে যারা হচ্ছে ব্যক্তিগতভাবে সে গুগলে সার্চ করে আপনারা খুঁজে নেবে, সেটা অন্য কথা। ক্লায়েন্ট খুঁজলো না, আমি খুঁজলাম, কারণ আমার দরকার ক্লায়েন্ট। ক্লায়েন্টের সবসময় যে আমার দরকার হবে এমন না। আর সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে এই কন্টেস্ট মার্কেট থেকে এই ক্লায়েন্ট নেওয়া। আর আরেকটা অপশন হচ্ছে ফাইবার থেকে নেওয়া, কিন্তু ফাইবার থেকে নিলেও এরকম আমাকে একবার চ্যালেঞ্জ দিয়েছিল হচ্ছে কেউ একজন, মানে আমারই পরিচিত একজন মানুষ, যে আপনি চাইলেই একজনের ক্লায়েন্ট নিতে পারবেন না। তো তখন ফাইবারে, এখনও ফাইবারে দেখা যায়, এখনও ক্লায়েন্টের ডিটেলস দেখা যায়। তো ওর প্রোফাইল থেকে হচ্ছে একটা ক্লায়েন্ট নিলাম। আমি জানি যে যেই ক্লায়েন্ট ওর কাছে বেশি কাজ করে, এটা আমি জানি কোন কোন ক্লায়েন্ট বেশি কাজ করে, কারণ প্রোফাইলটা তো আমার মাধ্যমেই ক্রিয়েট করছে, তো আমি তো আইডি জানি। তারপর হচ্ছে যেই পাসওয়ার্ডটা আমি প্রথম দিন ঠিক করে দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটাও ও চেঞ্জ করেনি,
মানে বিশ্বাস করতো। তা আমি পাসওয়ার্ড দিয়ে কখনো লগ ইন করিনি, কিন্তু ওর সবসময় ওর কাছ থেকে জানতাম। কিন্তু ওই একদিন আমার চ্যালেঞ্জ করছে যে আপনি চাইলেই অন্য মানুষের ক্লায়েন্ট নিতে পারেন না। আমি বলছি পারি, সেই কোয়ালিটি যদি আপনার থাকে তাহলে আপনি নিতে পারবেন। সেই কোয়ালিটি তৈরি করতে হবে। তাহলে কোয়ালিটি কোন কোন দিক দিয়ে তৈরি করবেন? কোয়ালিটি কাজের দিক থেকে তৈরি করবেন। ওই যে বললাম, প্রপার ওয়েতে কাজ জমা দেওয়া, প্রপার ওয়েতে কাজ করে দেওয়া। এই যে রুলস অফ ডিজাইন মেনটেন করে কাজ করলেন, তাহলে অন্য সবার ডিজাইনের চাইতে আপনার ডিজাইনটা একটু ইউনিক থাকবে, এটাই স্বাভাবিক। গুছিয়ে কাজ করা। তারপর সহজ, যেই যেই ভাষণটা সহজ, সেই ভাষণটাতে কাজ করে দেওয়া। এখন আমার কাছে ভালো লাগে ইলাস্ট্রেটর, আমি ইলাস্ট্রেটরে কাজ করলাম, কিন্তু ক্লায়েন্টের ভালো লাগে পিএইচডি, তাহলে তো হলো না। ক্লায়েন্টের যেটা ভালো লাগে সেটাই আমাকে পারতে হবে। তাহলে এইভাবে হচ্ছে ক্লায়েন্টের সাথে পার্সোনাল ইনফরমেশন শেয়ার করতে পারেন, বা ক্লায়েন্টের পার্সোনালি খুঁজে বের করতে পারেন। ক্লায়েন্টের যেই ইউজার নেম থাকলো, ওই ইউজার নেম দিয়ে আপনি গুগলে সার্চ করেন, গুগলে সার্চ করে দেখবেন তার যদি অনেক প্রোফাইল থাকে তাহলে পাবেন। আর যদি প্রোফাইল না থাকে, যেমন হচ্ছে আমি এক ক্লায়েন্টের কাজ করছি, আমার এরকম একজন না অনেকজন ক্লায়েন্ট আছে যাদের হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কোনো ইয়ে নাই, কী বলে, সোশ্যাল মিডিয়াতে কোনো অ্যাড্রেস নাই, বাট সে অন্য নামে আছে, এই নামে নাই। এরকম হয় আর কি, অন্য নামে আছে, এই নামে নাই। আর এরকম হচ্ছে অন্য নামে আছে, ফাইবার যেই নামে প্রোফাইল ক্রিয়েট করছে সেই নামে নাই। এরকম ক্লায়েন্ট যারা আছে তারা হচ্ছে টেম্পোরারি ক্লায়েন্ট। ঠিক আছে, তারা টেম্পোরারি ক্লায়েন্ট, আজকে আছে কালকে নাই, এরকম টাইপ। তো তাদেরকে খুঁজে পাবেন না, এটাই স্বাভাবিক। আর এই এশিয়ান মহাদেশের দিকে হচ্ছে সাপোজ শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, হ্যাঁ, নেপাল, ভুটান, এইসব কান্ট্রির যেই মানুষরা আছে, তারা সবসময় হচ্ছে একটা ডুপ্লিকেট আইডি ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। মানে নিজের নামে একটা থাকবে, আরেকটা থাকবে অচেনা আকাশ, হ্যাঁ, সীমান্তের নীল, কি জানি নীল সীমান্তে, ওরকম অনেক আজেরা নাম থাকবে আর কি। মানে শুরুতেই হচ্ছে কবি, এই টাইপের নাম টাম থাকবে, এইভাবে হচ্ছে তার প্রোফাইল থাকবে। তো আরেকটা ব্যক্তিগত প্রোফাইলও থাকতে পারে, নাও থাকতে পারে। তো যারা হচ্ছে নিজেরা পরিচিত করার চেষ্টা করে, তারা হচ্ছে নিজের নামেই থাকার চেষ্টা করে, এবং সেই নামেই হচ্ছে সব জায়গায় থাকার চিন্তা ভাবনা করে এবং থাকে। আর যারা চিন্তা করে না, আমি এটা আমার সারা জীবনের জন্য কিছু না, মানে ওয়ান টাইম, এরকম ক্লায়েন্টও যেরকম ওয়ান টাইম আছে, ফ্রিল্যান্সারও এরকম ওয়ান টাইম আছে। এইভাবেই ওয়ান টাইম ফ্রিল্যান্সার প্লাস ক্লায়েন্ট থাকে। তো এতক্ষণ যা বকবক করলাম, কি বুঝছেন? হ্যাঁ, কি বুঝলেন এতক্ষণ যা বকবক করলাম? কিছু পাইছেন খুঁজা? জি স্যার, পাইলাম কিছু। তার মানে সুমনের কাজে লাগবে শুধু, আর কারো কাজে আর লাগবে না। আর নিজের ক্লায়েন্টকে বাইরে আনা তো লস ছাড়। বুঝি নাই। নিজের ক্লায়েন্টকে যদি বাইরে আনি সেটাতে একদিক থেকে লস। প্রথমত হচ্ছে ক্লায়েন্টের বাইরে আনবো কখন? যখন হচ্ছে তার তার উপর বিশ্বাস আসবে তখন। কারণ হচ্ছে না স্যার। কারণ হচ্ছে হ্যাঁ স্যার। কি বলে, ক্লায়েন্টের বাইরে আনা মানেই যে কোনো ক্রেডিট এমন না। ক্লায়েন্টের জি বাইরে, স্যার। যেই ক্লায়েন্টের আপনি মার্কেট প্লেসে কাজ করতেছেন, ওই $30 $40 কাজ করতেছেন, তারে বাইরে আইন আপনি অনেক ডলারের কাজ করুন, বিষয়টা এমন না। ঠিক আছে, হ্যাঁ, জি স্যার। এরকম কোনো কিছু নাই। এটাও একটা বিষয় আছে। আপনি ক্লায়েন্ট বাইরে নিতে পারবেন হচ্ছে সেই টাইপের ক্লায়েন্ট, যেই টাইপের ক্লায়েন্ট দামি, তার নিয়ে আপনি বাইরে যাইতে পারেন, কিন্তু আগে এনশিওর হইতে হবে, আগে সেই বিশ্বাসটা আসতে হবে, তার সাথে লেনদেনটা কেমন হবে সেটা। জি স্যার, ওটা বলতে চাচ্ছেন। প্লাস মার্কেট প্লেসে কাজ করলে রিভিউ পাওয়া যাচ্ছে স্যার, যেটা প্রোফাইলের জন্য ভালো মার্কেট হবে। প্লেসে কাজ করলে হচ্ছে ক্লায়েন্টের ওটাই মার্কেট better। প্লেসে নিয়ে কাজ করলে কি সুবিধা আর অসুবিধা? সুবিধা হচ্ছে এটাই যে কি বলে, একটা জায়গায় সম্পর্কটা মেনটেন হচ্ছে,
তারপর জি হচ্ছে স্যার। একটা নির্দিষ্ট জায়গায়, তারপর হচ্ছে ওই নির্দিষ্ট জায়গায় সে পেমেন্ট মেথডটা নিয়ে কোনো ঝামেলা করতে পারতেছে না। তারপর জি হচ্ছে স্যার। সে এই দুটাই হচ্ছে মূলত সুবিধা। আর বাইরে নিয়ে গেলে অসুবিধা কি, বাইরে নিয়ে গেলে হচ্ছে সে রেট নিয়ে ঝামেলা করতে পারে। ঠিক আছে, রেট নিয়ে ঝামেলা করবে। মার্কেট প্লেসে যদি আপনার $40 বা $50 দেয়, সে বাইরে গিয়ে বলবে যে আমি তোমার $15 দিব, তুমি আমার এই কাজ করে দেবা। তখন আপনি করে দিতে বাধ্য হবেন এই জন্য, কারণ থেকে আপনার একটা থ্রেটও দিবে। থ্রেটটা দিবে হচ্ছে আমি তোমার প্রোফাইলে গিয়ে হচ্ছে কমপ্লেন করব। তখন আপনি চিন্তা করেন প্রোফাইল বাঁচাবেন নাকি সস্তায় কাজ করবেন, সেটা তখন ভাববেন। জি স্যার, অনেক ক্লায়েন্ট আবার পেপালে পেমেন্ট করতে চায়, বাংলাদেশে তো পেপালও নেই, সেই সুবিধাটাও নেই আর কি। বাংলাদেশে পেপাল নাই ঠিক আছে, কিন্তু পেপাল যেহেতু নাই, তো ক্লায়েন্টের সাথে আগে ঠিক মানে ওই যে বললাম ট্রাস্ট লেভেলটা ওইভাবে হইতে হবে যে আমি যা বলবো ক্লায়েন্ট তাই করবে। ঠিক আছে, জি স্যার। ক্লায়েন্টের কাছে পেপাল নাই, ক্লায়েন্টের কাছে পেপাল আছে, আমার কাছে পেপাল নাই, কিন্তু ট্রাস্ট লেভেলটা যদি ওইরকম হয় যে ক্লায়েন্ট আপনার জন্য ব্যাংকে গিয়ে আপনার সরাসরি টাকা পাঠাতে অ্যাগ্রি আছে, সেই টাইপের যদি হয়, তাহলে আপনি সেই টাইপের ক্লায়েন্ট নিয়ে বাইরে কাজ করবেন। এবং এখন যদি বলেন স্যার এটা কীভাবে বুঝবো, এটা তো ভাই আমি বলতে পারবো না কীভাবে বুঝবেন, এটার ব্যাখ্যা আমার কাছে নাই। জি স্যার, বিশ্বস্ত হতে হবে আর কি, অবশ্যই হ্যাঁ, কাজ করলে বলুন কেমন। এই অর্জনটা হয়েছে। বলেন মুরাদ কি বলবেন? স্যার কন্টেস্ট করার জন্য তো রেডি, কিন্তু আমার প্রোফাইল তো সমস্যা। এটা তো তুমি শুধু, এটা তো তোমার একার সমস্যা, একটা সমস্যা। জাস্ট মনে রাখার জন্য মনে রেখে নিব, কারণ হচ্ছে এই কমান্ডগুলি আমাদের লোগোর কাজের ক্ষেত্রে লাগবে। ফার্স্ট টাইম হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, নিয়ে হচ্ছে একটা সাইজ দিব। সাপোজ সাইজটা দিলাম হচ্ছে পাসপোর্ট সাইজ 1.6। স্যার স্ক্রিন শেয়ার করেন, বুঝি নাই। স্ক্রিন শেয়ার। ও স্ক্রিন শেয়ার করে নেই, সরি সরি। ও স্ক্রিন শেয়ার আগে যেটা করব সেটা হচ্ছে সাপোজ একটা পাসপোর্ট সাইজ হচ্ছে রেক্ট্যাঙ্গেল নিচ্ছি 1.6/2 ইঞ্চি নিলাম। আচ্ছা স্ট্রোক 1 ইঞ্চি করে নিচ্ছি। স্ট্রোকটা সাপোজ 1 ইঞ্চি করা আছে, এরকম মনে করেন যে অনেকগুলি পাসপোর্ট সাইজ ছবি এখানে থাকবে আমার। মনে করেন প্রিন্ট আউট হবে, পাসপোর্ট সাইজ ছবি প্রিন্ট আউট হবে, তাহলে সেই ক্ষেত্রে কী করব? এখানে আমি বেশ কিছু কাজ দেখাবো, এই কমান্ডগুলি মনে রাখতে হবে। ঠিক আছে, এগুলি সব মনে রাখতে হবে। কালকে দেখালাম কি লেয়ার লক করা, আনলক করা, লেয়ার হাইড করা, আনলক করা, আনহাইড করা, আচ্ছা লেয়ার গ্রুপ করা, লেয়ার আনগ্রুপ করা, তিনটে অপশন দেখাইছিলাম, তাই না? জি স্যার। তারপর হচ্ছে রুলার নিয়ে আসে, কন্ট্রোল R দিয়ে হচ্ছে রুলার নিয়ে আসবো। এই যে রুলার নিয়ে আসলাম, এই রুলার নিয়ে আসা থেকে হচ্ছে কি কি করতে পারি, রুলার থেকে হচ্ছে আবার ইঞ্চি পিক্সেল এগুলি চেঞ্জ করতে পারি। যেমন হচ্ছে এখানে রাইট বাটনে ক্লিক করলাম, করে হচ্ছে পয়েন্ট, পিকাস, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেল, আরও অন্যান্য কোনো কিছু থাকলে সেটা করতে পারবো। এখান থেকে আমি আমার ইউনিট চেঞ্জ করতে পারবো। আর কালার মোড চেঞ্জ করার কথা মনে আছে না? কালার মোড চেঞ্জ করার বিষয় মনে আছে? এই যে ডকুমেন্ট কালার মোড, সিএমওয়াইতে কাজ করবেন না আরজিবিতে কাজ করবেন, সেটা এখান থেকে চুজ করে নিতে পারবেন। সিএমওয়াইকে বোর্ড নিয়েছেন, আরজিবিতে কাজ করতে হবে, তাহলে আরজিবি করে নিলেন, এরকম। ওকে, এখন যেটা মনে রাখবেন সেটা হচ্ছে গতকালকে বিজনেস কার্ড করার সময় দেখাইছিলাম, সেটা যদিও মনে না রাখার কথা ছিল, এখন মনে রাখতে হবে। সেটা হচ্ছে এই একটা ফ্রেম, সাপোজ একটা ফ্রেম
এই ফ্রেমের ভিতরে একটা ফ্রেম নিব আর বাইরে একটা ফ্রেম নিব। তো ভিতরে ফ্রেম নেওয়ার জন্য কি করব, ভিতরে ফ্রেম নেওয়ার জন্য হচ্ছে অবজেক্ট মেনুতে যাব, অবজেক্ট মেনু থেকে হচ্ছে পাথ, পাথ থেকে হচ্ছে অফসেট পাথ। এই অফসেট পাথে কি হচ্ছে আমি এখন দেব হচ্ছে 0.01 একটা সাইজ দিলাম। এখন প্রিভিউতে দেখব 0.1 দিয়ে অল্প একটু বড় হচ্ছে, সেটা দেখা যাচ্ছে না, 0.1 দিয়ে দেখতেছি। 0.1 যখন দিচ্ছি তারপর হচ্ছে বাইরে বড় হচ্ছে, বাইরে বড় হয়েছে না, এটা মনে রাখবেন। অফসেট পাতে গিয়ে হচ্ছে আমার ক্যানভাস সাইজ ঠিক করতে হবে, অফসেট পাতে গিয়ে আমার আর্টবোর্ডের সাইজ ঠিক করতে হবে, এরকম মানে ডকুমেন্টের সাইজ ঠিক করতে হবে। তারপর হচ্ছে এখন আমি ভিতরে একটা নিব, সাপোজ এটা হচ্ছে ব্লিড, মনে করেন এটা ব্লিড, যে কোনো কাজে এইভাবে হিসাব করুন, ব্লিড, সেফটি জোন আর হচ্ছে সাইজ, তাহলে বুঝতে সুবিধা হবে। এখন হচ্ছে ভিতরের দিকে হচ্ছে আমি সেফ জোন তৈরি করব। অবজেক্ট মেনুতে গেলাম, পাথ, পাথে গিয়ে হচ্ছে অফসেট পাথ, এখন দিব হচ্ছে এখানে মাইনাস, এখানে মাইনাস দিলে হচ্ছে প্রিভিউতে ক্লিক করে দেখবে যে ভিতরের দিকে চলে আসলো ফ্রেম, তো ভিতরে একটা ফ্রেম তৈরি হলো, বুঝছেন? এটা মনে রাখবেন। কিবোর্ড থেকে যদি শর্টকাট কি প্রেস করেন তাহলে কিবোর্ড থেকে অল্টার ও পি, তারপরে ডাউন এরো আপ এরো দিয়ে কাজ করতে হয়, সিলেকশন করতে হয়, সেরকম। এইভাবে করতে হয়। যাই হোক, ম্যানুয়ালি করার চেষ্টা করেন, কিবোর্ড কমান্ড হয়তো বা এখন মনে থাকবে না। অল্টার ও পি দিয়ে তারপরে হচ্ছে ডাউন এরো দিয়ে নিচের দিকে নামাইতে হয়, তারপরে রাইট এরো দিয়ে এভাবে, বা এন্টার দিতে হয়, বা যে কোনো ডাউন এরো দিয়ে ক্লিক করলাম, সিলেকশন ওই অফসেট পাথ চাচ্ছি সেটা যখন আসলো তারপরে হচ্ছে ওকে দিয়ে দিলাম বা এন্টার দিয়ে দিলাম, তাহলে আমার স্ট্রোক সাইজ চলে আসবে। তাহলে এইটা গেল হচ্ছে আমার একটা ফ্রেম তৈরি করা। এখন এই ফ্রেমের ভিতরে একটা ছবি দিব। আমরা ফটোশপে মাস্কিং দেখছিলাম, তাই না? এখানেও মাস্কিং আছে, এখানেও মাস্কিং করব। মাস্কিং করার জন্য ছবি নিয়ে আসবো এইভাবে। ছবি দুই তিন ভাবে নিয়ে আসতে পারি। একটা হচ্ছে ফাইল মেনুতে গিয়ে ওপেনে গিয়ে হচ্ছে সাপোজ এখান থেকে একটা ছবি নিব, মনে করেন এই ছবিটা নিব, ছবিটা নিলাম, এইভাবে নিলাম একটা ওয়ে, যে আলাদা একটা উইন্ডোতে ছবিটা আসলো, তো এইখানে আবার নিয়ে যেতে হবে, এরকম গেল একটা পার্ট। তো এইখানে নিয়ে আসতে হবে, এইখানে নিয়ে আসতে হবে, মূলত বিষয় এই জায়গায় এটা নির্দিষ্ট সাইজে আনতে হবে। তাহলে সেটা কীভাবে আনবো, সেটা আনবো হচ্ছে ফাইল মেনুতে যাব, মানে এই আর্টবোর্ডের মধ্যে আমার যেই আর্টবোর্ডে কাজ চলতেছে সেই আর্টবোর্ডে নিয়ে আসবো, সেই আর্টবোর্ডে এবং আমার যেই নির্দিষ্ট সাইজ দেওয়া আছে, যে একটা ফ্রেম দেওয়া আছে, এই ফ্রেমের ভিতরে ছবিটা নিয়ে আসবো। তাহলে আমাকে আনতে হবে, এখানে এই কাজটুকু করতে হলে আমাকে করতে হবে যেটা ফাইল মেনু থেকে হচ্ছে প্লেস, শিফট কন্ট্রোল পি, কিবোর্ড কমান্ড, প্লেস ক্লিক করলাম। প্লেস ক্লিক করার পর এখন ছবি, সাপোজ এই যে ছবি, এই ছবিটা এখানে লিঙ্ক ক্লিক করবেন না, লিঙ্ক যেন ক্লিক না থাকে, কোনো কিছু যেন ক্লিক না থাকে, এইভাবেই থাকবে। লিঙ্ক পরে বোঝাবো লিঙ্কের কাজ কি। দেন প্লেস ক্লিক করলাম, এই ছবিটা মাউসের বরাবর আছে। এখন এই জাস্ট ছবিটা একটু এইভাবে ড্র্যাগ করে বড় করে নিলাম, ছবিটা এইভাবে ড্র্যাগ করে বড় করে নিলাম। এখন আমরা ফটোশপে মাস্কিং কীভাবে করতাম বলেন? স্যার এখন যে অবস্থা ছবিতে বাটনে ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। সেটা তো দেখছি ক্রিয়েট ক্লিপিং মাস্ক, বাট কি পজিশন ছিল, লেয়ারের পজিশন কেমন ছিল? স্যার লেয়ার হচ্ছে যেটার নিচে করব, মানে যেটাকে মাস্কিং করব সেই ছবিটা লেয়ারের উপরে থাকতে হবে। আচ্ছা, আর এখানে হচ্ছে জাস্ট তার বিপরীত, যে ছবিটা মাস্কিং করব হচ্ছে এই লেয়ারের মধ্যে মাস্কিং করব। তাহলে এখন এই লেয়ারের উপর ছবি নিয়ে গেলাম, কিন্তু ছবিটা যাবে হচ্ছে লেয়ারের নিচে, মানে ছবিটা যাবে হচ্ছে আমার স্ট্রোকের নিচে, যে ফ্রেমটা আছে ফ্রেমটা থাকবে উপরে আর ছবিটা থাকবে নিচে, এটা খেয়াল করতে হবে। যদি এরকম হয় যে সাপোজ এটা বন্ধ, এখন
এই যে দুটো সিলেকশন করলাম, এই যে নিচে যে আরেকটা সিলেকশন হলো যে রেক্ট্যাঙ্গেল, সেটা দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে। তো সেটার সাথে হচ্ছে মাস্কিং করবো, যে বাকি অংশগুলো দেখা যাবে না। তো এখান থেকে মাস্কিং যখন প্রেস করলাম, Ctrl+7 যখন প্রেস করতেছি, তখন এখানে বলতেছি কান্ট মেক ক্লিপিং মাস্ক, দ্য টপ সিলেক্টেড অবজেক্ট মাস্ট বি এ পাথ। ঠিক আছে, মানে উপরে টপে যেই পাথটা থাকবে সেটা যেন মানে পাথ হয়, টপে যে অবজেক্টটা থাকবে সেটা যেন পাথ হয়। পাথ মানে লাইন আকারে হয়, এটা পাথ রাস্তা দেখানো থাকে এরকম, মানে কোনো যেন শেপ হইতে পারে বা পাথ হইতে পারে এরকম। তাহলে এই ছবিটাকে হচ্ছে এখন আমাকে ওই যে যেই লেয়ারে হচ্ছে আমি মাস্কিং করব, মানে যেই লেয়ারের সাথে মাস্কিং করব সেই লেয়ারটা উপরে আসবে আর ছবিটা নিচে চলে যাবে। তো লেয়ার আপ ডাউন করে কি হবে? লেয়ার আপ হয় কি হবে, ডাউন হয় কি হবে? স্যার কন্ট্রোল থার্ড ব্র্যাকেট হচ্ছে শুরু আর শেষ দিয়ে। শুরু আর শেষ দিয়ে তো বুঝলাম, কিন্তু কোনটা দিয়ে শুরু দিয়ে কি হয়, শেষ দিয়ে কি হয়, সেটা তো আমি সেটা জিজ্ঞাসা করছি। স্যার শুরু দিয়ে ডাউন আর শেষ দিয়ে আপ। আচ্ছা, শুরু দিয়ে ডাউন, তাহলে এই যে ডাউন করে দিলাম, কন্ট্রোল শিফট দিয়ে হচ্ছে একবারে ডাউন করে দিয়েছি। আর যদি আমি এই শুধুমাত্র কন্ট্রোল থার্ড ব্র্যাকেট স্টার্ট দিই, তাহলে সে এই যে একবার ডাউন হবে। আর যদি আমি শিফট দিয়ে ডাউন করি, কন্ট্রোল শিফট তারপর হচ্ছে কন্ট্রোল শিফট তারপর হচ্ছে থার্ড ব্র্যাকেট স্টার্ট বা থার্ড ব্র্যাকেট শুরু, তখন একদম সবার নিচে চলে যাবে। ঠিক আছে, একদম সবার নিচে চলে যাবে। সবার নিচেই পাঠালাম, বা আমি যেই শেপের উপর করব সেই শেপের নিচেও পাঠাতে পারি। এই যে পাঠালাম, এখন আমি এই শেপের উপর মাস্কিংটা করব। তাহলে দুটো একসাথে সিলেকশন করলাম, করে তারপর হচ্ছে কিবোর্ড থেকে Ctrl+7 দেব, Ctrl+7, তাহলে মাস্ক হয়ে গেল, Ctrl+7। ঠিক আছে, Ctrl+7 করলাম। এখন যেটা হবে সেটা হচ্ছে পাশে আরো 4টা ছবি হবে, পাশে মনে করেন আরো 3টা ছবি হবে বা 4টা ছবি হবে। তো পুরা লেয়ারটা সিলেকশন করলাম, দুটো অবজেক্টই শেয়ার সরি দুটো অবজেক্ট সিলেকশন করলাম, একটা হচ্ছে আমার ইমেজ আর একটা হচ্ছে ফ্রেম। তখন এটা কিবোর্ড থেকে অল্টার ধরে ড্র্যাগ করবো একটু, তারপর শিফট ধরবো, তাহলে সমান থাকবে। তা আমি সাপোজ এই করলাম, এই করে এখন একটা জাস্ট কপি করলাম। এই কপি সিলেকশন থাকা অবস্থায়, যে সিলেকশন আছে এই থাকা অবস্থায় হচ্ছে কন্টিনিউয়াস কপি করব, কন্টিনিউয়াস। তখন হচ্ছে Ctrl+D প্রেস করব। কন্টিনিউয়াস কপি করতে হলে Ctrl+D, কন্ট্রোল চেপে ধরে রাখবেন আর ডি প্রেস করবেন। এই যে ডি প্রেস করলাম, যতবার প্রেস করবেন ততবারই কপি হবে, পেস্ট হবে। ঠিক আছে, জি স্যার। তাহলে কন্টিনিউয়াস লেয়ার কন্টিনিউয়াস কপি, সেটা হচ্ছে Ctrl+D। এগুলির ব্যবহার অনেক বেশি হবে, অনেক বেশি ব্যবহার আছে এই লোগো তৈরির ক্ষেত্রে, এই জন্য এটা বারবার দেখাচ্ছি, এই জন্য এই অপশনগুলি দেখা দিচ্ছি। Ctrl+D কন্টিনিউয়াস কপি, সরি কন্টিনিউয়াস পেস্ট বা ডুপ্লিকেট। এটা গেলো আমার এই কি বলে এই পার্ট, মানে লেয়ার মাস্কিং আর কন্টিনিউয়াস পেস্টের পার্ট দেখলাম। এখন এই জায়গাতে আমার অন্য একটা ছবি আসবে, এই জায়গাতে আমার অন্য একটা ছবি আসবে, কিন্তু একদম এখানেই সেট যেন হয়। সেটা করব কীভাবে, সেটা করবো হচ্ছে প্রথমে ডিরেক্ট সিলেকশন টুলে যাব, গিয়ে হচ্ছে এই জায়গাতে হচ্ছে জাস্ট ক্লিক করলাম, ইমেজের যেই জায়গাটুকু আছে সেখানে ক্লিক করলাম। করার পর এখন প্লেসে যাব, ফাইল মেনু থেকে আবার প্লেস, শিফট Ctrl+P, প্লেসে গেলাম। এখন যেটা হবে ছবি নিয়ে আসবো, সাপোজ এই ছবিটা হচ্ছে ওইখানে অ্যাকুরেটভাবে বসবে, তাহলে রিপ্লেস মানে ওই ছবির জায়গায় এই ছবিটা বসবে, এই জন্য রিপ্লেস ক্লিক করলাম, দেন প্লেস ক্লিক করলাম। তাহলে ছবিটা একটু বড় আছে, সেজন্য অ্যাকুরেট হয় নাই, তাহলে এখন ছবিটা ছোট করে নিতে হবে।
এবং এই ছবি রিপ্লেস হয় সমান সমানভাবে কখন হয় হয় হচ্ছে যখন আপনি সবগুলি ছবির সাইজ একই রকম থাকবে, সবগুলি ছবির যখন সাইজিং একই রকম থাকবে তখন এইভাবে নিয়ে আইসা বসাইয়া দিলে একদম অ্যাকুরেটলি বসে যাবে, মানে কোনো মুভমেন্ট, কোনো ডানে বামে উপরে নিচে ডাউন মানে মুভ করতে হবে না, একদম অ্যাকুরেটলি যেখানে দিব সেখানেই থাকবে, কারণ হচ্ছে সাইজ করা আছে এই জন্য। তাহলে ইমেজ রিপ্লেসের অবস্থা দেখলাম তো, তাই না? জি স্যার। তারপর দেখি হচ্ছে রোটেট টুলের ব্যবহার, দেখি রোটেট টুলের ব্যবহার দেখি। রোটেট টুলের একটা কাজ আছে সেজন্য দেখে নিব এখন। এখান থেকে হচ্ছে একটা ইলিপস টুল নিলাম, ইলিপস, ঠিক আছে, বৃত্তই নিলাম, নিয়ে হচ্ছে জাস্ট লম্বা করে একটা ওভাল শেপ তৈরি করলাম, একটা ওভাল শেপ তৈরি করলাম। এটা কি আপনারা দেখছেন? এটা মনে রাখবেন, এই কাজটার ব্যাপক ব্যবহার আছে লোগোতে, সেজন্য এটা দেখে এটা মনে রাখতে হবে। লোগোতে যেই বিষয়গুলি লাগে সেগুলি হচ্ছে আমি আগে দেখাচ্ছি। ক্লিক করলাম, দেন হচ্ছে এখান থেকে রোটেট সিলেকশন করলাম, এই অবজেক্টটা সিলেকশন করলাম, তারপর সেখান থেকে রোটেট যে টুল আছে সেটা সিলেক্ট করলাম। রোটেট টুল সিলেকশন করে এখন এই রোটেটের যেই মাঝখানে যে সেন্টার পয়েন্ট আছে বা অ্যাঙ্কর পয়েন্ট আছে এটা হচ্ছে ড্র্যাগ করে আমি একদম নিচের দিকে নিয়ে আসলাম, একদম নিচে রাখলাম। এখন এটাকে হচ্ছে আমি একটা একটা বৃত্ত, একটা সার্কেল কত ডিগ্রি হয়? 360 ডিগ্রি। 360 ডিগ্রি। এখন আমি এটাকে কতটুকু কত ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে আমি রোটেট করব সেটা আমাকে ঠিক করতে হবে। তাহলে কিবোর্ড থেকে অল্টার চেপে ধরবো, কিবোর্ড থেকে অল্ট চেপে ধরলে এরকম মাউসের কার্সারের চেহারাটা এরকম হবে। তারপর হচ্ছে এখানে নিয়ে আসবো এই সেন্টার পয়েন্টে বা অ্যাঙ্কর পয়েন্টে, নিয়ে আসার পর একবার ক্লিক করব, একবার ক্লিক করলে মাউসটা এই টাইপ হবে, প্লাস আর তার নিচে 4টা ডট থাকবে। তারপরে আবার ক্লিক করব, আবার ক্লিক করলে হচ্ছে আমার রোটেট অপশন আসবে। এখানে প্রিভিউতে ক্লিক করি আর 360 ডিগ্রি দিয়ে দিলাম। সহজ উপায়, মানে এটারে আমি কত ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে ঘোরাবো, মানে কয়টা আমি এই ওভাল শেপ কপি করব, কয়টা ওভাল বানাবো সেটা এখান থেকে কাউন্ট করে নিতে পারবো, যে আমি 36টা ওভাল বানাবো, বা কি বলে আমি 18 দিয়ে হচ্ছে 36-এ এই 360 ভাগ দিব, তাহলে আমার যে কটা হ্যান্ড হয়, বা আমি 10 ডিগ্রি এখান থেকে আমি অত দরকার নেই, আমার ওইভাবে ভাগ করার দরকার নেই। আমি এখান থেকে কাউন্ট করতে পারি যে আমি 15 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবো বা 20 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার রোটেট হবে। তাহলে এখানে প্রিভিউতে ক্লিক করে দেখলাম যে এই এতটুকু 20 ডিগ্রি অ্যাঙ্গেল মানে এতটুকু রোটেট হচ্ছে, তাহলে এখান থেকে জাস্ট কপি ক্লিক করব, কপি। তাহলে আরেকটা কপি হয়ে গেল। এখন কন্ট্রোল ডি প্রেস করবো শুধু, ঠিক আছে, কন্ট্রোল ধরে রাখবো আর ডি প্রেস করতে থাকবো বা ডি চাপ দিয়ে ধরে রাখবো, তাহলে এটা ঘুরতে থাকবে। তাহলে এইভাবে হচ্ছে আমার একটা কাজ তৈরি হলো। এটা এক ধরনের কাজ, ঠিক আছে। এই কাজটা কোথায় ব্যবহার হয় চিন্তা করে বাইর করতে হবে। চিন্তা করেন তো কই ব্যবহার হয় এই টাইপের কাজ? কেউ নাই? স্যার তুমি বলেন না কেন, কোথায় কোথায় ব্যবহার হয় এই টাইপের কাজ, কিসে আছে এই?
স্যার ডেকোরেটিভ আইটেমগুলোতে এই ধরনের ইয়ে দেখা ডেকোরেটিভ যায়। আইটেমগুলিতে আছে, যেমন হচ্ছে বা ফ্লোরাল যে প্যাটার্ন তৈরি হয়, ফ্লোরাল প্যাটার্ন তৈরি করার সময় এটা লাগে। লাইক জামা কাপড়ের প্যাটার্ন যদি তৈরি করে, যেমন হচ্ছে ড্রেসের এই ধরনের প্যাটার্ন ইউজ হয়। প্রিন্টেড প্রিন্টেড যে ড্রেসগুলি আছে সেখানে এই টাইপের প্যাটার্ন তৈরি করে। এবার আসি হচ্ছে আর একটা ওভাল শেপ নিলাম, নিয়ে হচ্ছে এখানে পেন টুলের মধ্যে একটা টুল দিয়েছিলাম, অ্যাঙ্কর পয়েন্ট টুল, এখানে ক্লিক করলাম, করে হচ্ছে জাস্ট এই জায়গায় এটা ক্লিক করলাম, তাহলে এই কর্নারটা পাতার মতো হয়ে গেল, একটা কর্নার তৈরি হলো। এখন এটারও সেম কাজ করব। রোটেট মেনুতে গেলাম, গিয়ে হচ্ছে রোটেট মেনুতে যাওয়ার আগে এটা একটু চড়া করে নিই, জাস্ট একটু চড়া করে নিলাম। রোটেট টুলে গেলাম, রোটেট টুল থেকে হচ্ছে রোটেট অপশনটা হচ্ছে একদম নিচে কর্নারে নিয়ে আসলাম, নিচের সেন্টারে। কিবোর্ড থেকে অল্টার ধরে একবার ক্লিক করব, তারপর আবার ক্লিক করব। ডাবল ক্লিক করলে প্রবলেম আছে, ডাবল ক্লিক করলে হচ্ছে এরকম হয়ে যাবে। এখন হবে না যদিও, কারণ এখন অন করা আছে। ফার্স্ট টাইম যখন ছিল তখন যদি ডাবল ক্লিক করতাম তাহলে এইখান থেকে এই কর্নার থেকে ঘুরতো না, এই কর্নার থেকে ঘুরতো না, ঘুরতে হচ্ছে এই সেন্টার পয়েন্টে চলে যাবে এই রোটেট। যদি অ্যাক্টিভেট না করি এটা যদি অল্টার ধরে এই যে প্লাস আর 4টা ডট আছে এটা যদি অ্যাক্টিভেট না করি তাহলে সরাসরি ডাবল ক্লিক করে সেই সেন্টারেই চলে যাবে। তাহলে এই একটা নির্দিষ্ট কর্নারে নিয়ে আসা খুব টাফ, হয় না, কাজ করে না আর কি। জাস্ট অ্যাক্টিভেট করছে জন্য ইজিলি হয়ে যাচ্ছে। কপি করে নিলাম, এই করলাম। এখন এটার একটা গ্রুপ করে নিলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে, আর কন্ট্রোল শিফট জি দিয়ে আনগ্রুপ করে নিলাম। এখন হচ্ছে এটাকে পেস্ট করব মানে কপি পেস্ট করে এই যে এদিকে এই বিপরীত দিকে হচ্ছে রোটেট করে দেবো একবার, মানে রিফ্লেক্ট। তাহলে এডিট মেনুতে গিয়ে হচ্ছে কন্ট্রোল সি কপি, আর কন্ট্রোল এফ দিয়ে হচ্ছে পেস্ট করলাম। তারপর এখন হচ্ছে রাইট বাটনে ক্লিক করব, করে ট্রান্সফর্ম থেকে হচ্ছে রিফ্লেক্ট, এই যে এই সাইডটাতে ঘুরে গেল। এখন এটা দেখতে অনেকটা শাপলা ফুলের মতো দেখা যাচ্ছে না? জি স্যার। তাহলে নিছিলাম হচ্ছে কি একটা বৃত্ত, তারপর হচ্ছে কর্নার কাটলাম, তারপর কন্টিনিউয়াস কপি করে হচ্ছে রোটেট করলাম, তাহলে এটা হয়ে গেল শাপলার মতো। তাহলে এই টুলসের ব্যবহারটা চমৎকার, এবং মানে এইভাবে কাজ করতেছে এই টুলস, কিন্তু এটার ফিউচার ব্যবহারটা ডিফারেন্ট আবার। জাস্ট এগুলি উদাহরণ দিয়ে দেখাচ্ছি। এখন এই যে একটা স্টিক দিয়ে দিলাম, একটা ফুল তৈরি হয়ে গেল। ওকে, এই পর্যন্ত গেল। আর একটা বিষয় একটু শিখি, সেটা হচ্ছে এখান থেকে হচ্ছে একটা লাইন নিলাম, একটা লাইন ড্র করলাম, করার পর এখন ফিল্টার মেনুতে যাব, ইফেক্ট। ঠিক আছে, ফটোশপের যেরকম ফটোশপে হচ্ছে ফিল্টার আর ইলাস্ট্রেটর হচ্ছে ইফেক্ট মেনুতে গেলাম, গিয়ে হচ্ছে এখানে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখান থেকে হচ্ছে জিগজ্যাগ। ঠিক আছে, জিগজ্যাগ নিলাম। জিগজ্যাগের কাজ কি? জিগজ্যাগ বলতে কি বোঝেন বলুন তো? স্যার আঁকাবাঁকা। আঁকা বাঁকা। তো নিলাম একটা লাইন, তৈরি করবো একটা আঁকা বাঁকা লাইন, রাস্তা। প্রিভিউতে ক্লিক করলাম, প্রিভিউতে ক্লিক করার পর এই যে অ্যাবসোলুট আর হচ্ছে রিলেটিভ, এই যে কর্নার, যদি স্মুথ ক্লিক করি তাহলে এটা ঢেউ টাইপের তৈরি হবে, কর্নারই রাখলাম। তারপর হচ্ছে এখানে প্রত্যেকটা কাজ কি সেটা একটু দেখে নিই। এই সাইজ যদি বাড়াই তাহলে আমার এই আঁকা বাঁকার যে হাইট, মানে লাইনের যে হাইট বাড়বে, আর যখন এদিকে কমাবো তখন হাইট কমবে।
আর রিচ পার সেগমেন্ট এখানে হচ্ছে 4 দেওয়া আছে। 4 কিভাবে, আমি যখন রিচ বাড়াচ্ছি এই যে এখানে রিচ বাড়তেছে, 7 দিলাম, 1 2 3 4 5 6 7, ঠিক আছে, মানে 1 2 3 4 5 6 7 মানে রিচ মানে হচ্ছে এই যে সেগমেন্ট, প্রতি সেগমেন্টে রিচ করা হবে। এখন যদি এখানে বাড়াই 36 দিই তাহলে 36 রিচ আসে এখানে, এই টাইপ। এখন স্মুথ যখন দিব তখন হচ্ছে স্মুথলি আসবে। কর্নারে রাখলাম, রিলেটিভ দিলাম, রিলেটিভ দিলে হচ্ছে যে হাইট অনেক বাড়লো, আর এরপরে স্মুথ করলাম, তাহলে এইভাবে হচ্ছে একটা। এখন আগে ছিল ঢেউ টাইপ, এটাও ঢেউ, এটাও একটা ঢেউ, কিন্তু এটা স্পাইরাল হিসেবে কাউন্ট হয় না, স্পাইরাল। আবার যখন এখান থেকে সাইজ কমায় দিচ্ছি তখন এটা আমার ঢেউ টাইপ হয়ে যাচ্ছে, তাহলে অ্যাবসোলুট রাখলাম, তাহলে একটা ঢেউ তৈরি করলাম। এখন এই ঢেউটা হচ্ছে একটা লাইন, ঠিক আছে, এই ঢেউটা হচ্ছে একটা লাইন, এটাকে অবজেক্ট করতে হবে। যদি কালার চেঞ্জ করতে চাই বা এটার কোনো শেপ চেঞ্জ করতে চাই তাহলে আমাকে অবজেক্ট করতে হবে। অবজেক্ট করার আগে আরেকটা কাজ করি, সেটা হচ্ছে আমি দেখালাম যে মাঝখানের ঢেউটা একটু মোটা, তারপর চিকন হয়ে গেল, তাহলে এখান থেকে ইউনিফর্ম দেব, ইউনিফর্মে ক্লিক করে হচ্ছে এই যে উইথ প্রোফাইল ক্লিক করলাম। এখন এই যে এই দুটা সাইড একদম চিকন হয়ে গেছে, মাঝখানে মোটা আছে, মোটা স্ট্রোক বাড়ায় দেখি তাহলে ক্লিয়ার বুঝতে পারবো। এটা অনেকটা ঢেউয়ের মতো, অনেকটা সাপের মতো, তাই না? জি স্যার। তাহলে নিয়েছিলাম হচ্ছে একটা লাইন, কিন্তু তৈরি করলাম হচ্ছে হইলো, কিন্তু আমাদের তৈরি হলো এই টাইপ। এবং এটাকে হচ্ছে এক্সপান্ড করে নিতে পারি, এক্সপান্ড, এটাকে হচ্ছে এটা যখন লাইন হিসাবে আছে, এই যে আমি যখন কন্ট্রোল ওয়াই দিয়ে দেখব তখন দেখবো এটা লাইন আছে। তো এখন আমি এটাকে অবজেক্ট বানাবো। অবজেক্ট বানানোর আগে আরেকটা কাজ করি, সেটা হচ্ছে এটাকে একটা কপি করি, এটা সাইজ দিলাম হচ্ছে 15, স্ট্রোক দিলাম 15, এটাকে একটা কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে হচ্ছে কন্ট্রোল 3 দিয়ে হাইড করে রাখতেছি, কন্ট্রোল 3 দিয়ে হাইড করে রাখলাম। এখন এটাকে হচ্ছে এক্সপ্যান্ড করব, অবজেক্ট মেনুতে গেলাম, গিয়ে হচ্ছে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এখানে ক্লিক করলেই এটা এক্সপ্যান্ড হয়ে যাবে। এখন যেটা কপি করে রাখছিলাম, সেটা যেটা হাইড করছিলাম কপি করে, সেটা এখন পেস্ট করব, প্লাস হচ্ছে আনহাইড করে নিয়ে আসবো। তো কন্ট্রোল অল্টার 3 দিয়ে হচ্ছে আনহাইড করলাম, যে লাইন ছিল মনে আছে, লাইন ছিল। এখন এখানে হচ্ছে হোয়াইট কালার দিলাম, হোয়াইট কালার ইউজ করলাম, স্ট্রোকটা দিলাম হোয়াইট কালার, এই যে স্ট্রোকের ভিতর দিয়ে একটা লাইন দিয়ে দিলাম। সিএনএন এর মধ্যে আমরা কাজ দেখছিলাম না, এরকম চিকন একটা লাইন গেছিল না সিএনএন লোগোর মধ্যে? জি স্যার। হ্যাঁ, তো ওই কাজটা এইভাবে করছে, সেজন্য এইভাবে দেখানো। আগে হচ্ছে একটা মোটা সিএনএন তৈরি করছে, তারপর তার মাঝখান দিয়ে হচ্ছে এরকম চিকন একটা স্ট্রোক চালাইয়া দিছে, এটা নির্দিষ্ট সাইজ নিয়ে। এখন স্ট্রোকটা হচ্ছে এক্সপান্ড করে দিলাম, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স। এখন এই যে এক্সপান্ড করলাম, এক্সপান্ড করার পর এক্সপান্ড এখনো হয় নাই, এখনো এটা স্ট্রোকেই আছে। আবার হচ্ছে গেলাম এখান থেকে এক্সপান্ড, এই যে ফিল স্ট্রোক, ফিল হবে আর স্ট্রোকটা এক্সপান্ড হবে। স্ট্রোকই তো আমাদের স্ট্রোক না, এটা তো স্ট্রোক, তো স্ট্রোকটা হচ্ছে এক্সপান্ড হবে, দেন ওকে প্রেস করলাম। এই যে এখন এটা এক্সপান্ড হয়ে হচ্ছে ফিল কালার হয়ে গেছে, এক্সপান্ড হয়ে ফিল কালার হয়ে গেছে। এবার হচ্ছে যেটা করব সেটা হচ্ছে এই অবস্থায় দুইটা সিলেকশন করলাম, করে এইবার আসি পাথফাইন্ডারে গিয়ে হচ্ছে ডিভাইড করব, ডিভাইড, দেন ডিভাইড হয়ে গেল। এখন আনগ্রুপ করব, আনগ্রুপ। এখন যদি আমি পার্ট ভাগ করি তাহলে আমার দুটা তৈরি হলো, দুইটা ভাগ হয়ে গেল। মাঝখানে কি আছে, মাঝখানে আরেকটা আছে, সেটার কারণে আমি আরেকটা করে দিচ্ছি। তাহলে নিয়েছিলাম হচ্ছে একটা লাইন, তারপরে সেটাকে ঢেউ বানালাম, তারপর সেটাকে এক্সপান্ড করলাম,
এক্সপান্ড করে হচ্ছে এক্সপান্ড করার আগে হচ্ছে লাইনটাকে আরেকটা কপি করে রাখছিলাম, কপি করে হাইড করছিলাম, তারপর যখন মেইন যে লাইনটা ছিল সেটাকে এক্সপান্ড করলাম, এক্সপান্ড করার পর এটাকে ফিল বানালাম, মানে একটা অবজেক্ট তৈরি করলাম, অবজেক্ট তৈরি করে হচ্ছে যেই লাইনটা কপি করছিলাম সেটা আনহাইড করে নিয়ে আসলাম, আনহাইড করে নিয়ে আসা তারপর হচ্ছে সেখানে চিকন একটা লাইন দিলাম, চিকন মানে স্টকের সাইজ কমায় ফেললাম, কমায় হচ্ছে হোয়াইট কালার ইউজ করলাম, করে তারপরে পুরোটা একসাথে সিলেকশন করলাম, এই হোয়াইট কালার যে লাইনটা ছিল সেটাকেও এক্সপান্ড করলাম, করে দেন হচ্ছে ডিভাইড করলাম। তাহলে এই ডিভাইড করার পর লাইন নিয়েছিলাম একটা, তারপর বের করলাম কয়টা, মানে 3টা বের করলাম, বুঝছেন এই যা করলাম? জি স্যার, প্র্যাকটিস করা লাগবে এখন। হ্যাঁ, প্র্যাকটিস করা লাগবে, কারণ হচ্ছে সম্পূর্ণ প্র্যাকটিস করা লাগবে, প্র্যাকটিস না করলে এটা মাথায় থাকবে না। আর এগুলোই দেখাচ্ছি হচ্ছে ছোট ছোট একটা পার্ট দেখাচ্ছি, কারণ এই প্রত্যেকটা কাজ লোগোর মধ্যে আছে, কারণ এই যে বললাম সিএনের লোগোটা এইভাবেই করছে। হ্যাঁ, আমি তো পার্ট করে দেখাচ্ছি, কিন্তু সিএনএন তো হচ্ছে ওই একটা কাজ করে শেষ হয়ে গেছে। তো এই জিনিসগুলি খুব মনোযোগ সহকারে মনে রাখতে হবে, এই কমান্ডগুলি সব মনে রাখতে হবে, তাহলে হচ্ছে লোগো আপনার জন্য ইজি হয়ে যাবে, মানে লোগো তৈরি করাটা ইজি হয়ে যাবে। তো থাকুক, আজকে এই পর্যন্ত থাকুক, কারণ হচ্ছে ইলাস্ট্রেটর এমন একটা ক্লাস, মানে ইলাস্ট্রেটর হচ্ছে ওভারলোড দেওয়া যায় না।